সন্ধ্যার নাস্তা আজকে বানিয়ে নিয়েছিলাম তালের বড়া পিঠা। এই পিঠাটা খেতে কিন্তু খুবই মজা। তো আমি যেভাবে তৈরি করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে আমি নিয়ে নিছি আতপ চালের গুঁড়া, আর সাথে দিছি সামান্য একটু ময়দা, সামান্য একটু সুজি। আর যেহেতু তালের বড়া পিঠা তালের পিঁড়ি তো অবশ্যই লাগবে, তো তালের পিঁড়ি দিয়ে দিছি একটু বেশি করে। আর এখানে মুচির গুড়টা হচ্ছে আমি লিকুইড করে ঠান্ডা করে নিছি, এটা এখন দিয়ে দিব। আর এই বড়া পিঠা বানানোর জন্য কিন্তু এই পিঠার গোলাটা খুব বেশি নরম হওয়া যাবে না, তাহলে একদম গোল গোল হবে না পিঠাটা। তো যার কারণে এই যে গুড়টা যে গোলাই নিছি, যে পানিটা, এইটুকুই, আমি আর কোনো পানি মিক্স করব না। তো এখন এখানে সব কিছু মিক্স করার পালা। আর নারকেল কোরানো দিয়ে দিছি, নারকেল দিলে অনেক বেশি মজা লাগে। তো অনেকে হচ্ছে এটার মধ্যে আবার কলাও দেয়, তবে আমি কলা দিব না, কারণ কলা দিলে তালের ঘেরানটা থাকবে না আমার কাছে, যেটা মনে হয়, যার জন্য আমি কলা দেইনি। এখন আমি একটা হ্যান্ড উইচ দিয়ে এই যে সব কিছু মেখে নিচ্ছি, আর সামান্য একটু লবণ দিয়ে দিছিলাম। এখন দিয়ে দিব হচ্ছে কিছুটা গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে অনেক বেশি টেস্ট বেড়ে যায় এই পিঠাটার। তো এখানে আমি গুঁড়া দুধটা দিয়ে আবার হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে মেখে নেব। তবে যেটা দেখতেছিলাম যে হ্যান্ড উইচ দিয়ে আসলে মাখানো যাচ্ছিল না, কেমন যেন উঠে উঠে আসছিল। তো আমি এখন হ্যান্ড উইচ বাদ দিয়ে আমার হাত দিয়ে ভালোভাবে মেখে নেব চটকে, যেভাবে ওই যে রুটির খামিটা যেভাবে মাখে খুব বেশি, এভাবে করে। তো এটা হচ্ছে এই মাখানোর উপরেই কিন্তু অনেক বেশি ডিপেন্ড করে পিঠাটা কতটুকু সফট হবে, কতটুকু ফুলবে। তো ভালোভাবে মেখে নিতে হবে। আর কনসিস্টেন্সিটা দেখে বুঝতে পারতেছেন যে এটার লিকুইডের পরিমাণটা কীরকম রাখতে হবে। আর এখন আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে আবার আসতেছি। আর 10 মিনিট না, এটা হচ্ছে 30 মিনিট রাখলে আরও বেশি ভালো হয়। তবে যেহেতু আমি সন্ধ্যার নাস্তা বানাচ্ছিলাম, খুব বেশি সময় আমার হাতে ছিল না, যার জন্য আমি 10 মিনিট পরেই ভাজতে চলে আসলাম। এখন এখানে আমি তেলটা গরম দিয়ে দিছি। আর তেলটা গরম হয়েছে কিনা সেটা চেক করে নিলাম। হ্যাঁ, একদম পারফেক্টলি গরম হয়েছে। এখন পিঠাগুলো আমি ছোট ছোট বল আকারে দিয়ে দিব এক এক করে। আর তবে এই পিঠাটা দেওয়ার সময় চুলার হিটটা কম রাখতে হবে, কারণ নয়তো নিচটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে। সে কারণে হচ্ছে চুলার আঁচটা কমাই দিয়ে তারপরে পিঠাগুলো সব দিয়ে দিতে হবে। এখানে আমি সবগুলো পিঠা এক এক করে এই যে দিয়ে দিচ্ছি। আর এক সাইড যখন হয়ে যাবে তখন আমি অন্য সাইড উল্টে পাল্টে নেব। তবে আজকে পিঠাটা মনে হয় খুব বেশি গোল হবে না, কারণ যেহেতু ফ্রাই প্যানে দিয়েছি, সে কারণে কড়াইতে দিলে কিন্তু সব পিঠার সাইজগুলো গোল গোল হয়, ওটা দেখতে বেশি সুন্দর লাগে। তো যাই হোক, এখানে আমি সব উল্টে পাল্টে নিচ্ছি। এই যে দেখেন এক এক করে সব উল্টে দিচ্ছি। এখন ব্রাউন কালার হয়ে গেলে সব পিঠাগুলো তুলে নিব। আর ওই যে বললাম পিঠাটা একটু সময় লাগে ভাজতে, কারণ যেহেতু নিভু জালে ভাজতে হয়, সে কারণে। এই যে দেখেন ব্রাউন কালার কিন্তু হয়ে গেছে, আমি এগুলো এখন সব তুলে নিব। আর এই পিঠার একই ব্যাটার দিয়ে কিন্তু পোড়া পিঠাটাও ভাজা যায়, তবে ব্যাটারটা আরেকটু লিকুইড করে নিতে হবে, এই যা, আর কিচ্ছু না। তো এখানে আমি পিঠাটা ভালোভাবে তেলটা ঝরিয়ে নিচ্ছি, যেহেতু এই পিঠা কিন্তু অনেক বেশি তেল লাগে বা তেলটা ভিতরে ঢুকে যায়, যে কারণে ভালোভাবে তেলটা ঝরিয়ে তারপরে তুলে নিতে হয়। তো এখানে আমি এই যে প্রথমটা হচ্ছে তুলে নিলাম, এরপরে এর প্রতিতে আবার দিয়ে দিছি, দিয়ে আবার এই যে সবগুলো ভেজে নিচ্ছি এক এক করে। তো এখানে ওই যে যেগুলো আগে বেশি ব্রাউন কালার হয়ে গেছে সেগুলো আগে আগে তুলে নেব, আর যেগুলো একটু হয় নেই সেগুলো শেষের দিকে তুলব। তো এখানে আমি এই যে অল্প অল্প করে তুলে নিচ্ছি সবগুলো। আমার এভাবে করে ভাজা শেষ। যেহেতু বেশি পরিমাণ বানাই নেই, কারণ তাজা তাজা খেতে একরকম টেস্ট লাগে, তবে এই পিঠাটা কিন্তু ঠান্ডা হলেও খেতে আবার অন্যরকম মজা লাগে। তো যাই হোক, এখানে আমার এই যে পিঠা বানানো শেষ। এখন আমি আপনাদেরকে একটা হচ্ছে ভেঙে দেখাই ভিতরটা কী অবস্থা। এই যে দেখেন একদম ভিতরটা কিন্তু জালি জালি একটা ভাব চলে আসছে, আর অনেক বেশি সফট হয়েছে। তো এই তো আজকে এতটুকুই ছিল। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।